গণভবনকে জাদুঘরে রূপান্তরের প্রক্রিয়া শুরু। পরীক্ষাভিত্তিক কারিকুলামে ফিরছে দেশের শিক্ষা ব্যবস্থা। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিস্ফোরণ, 12 শ্রমিক দগ্ধ। এবং উৎপাদনে ফিরেছে সাভার ও আশুলিয়ার গার্মেন্টস কারখানা। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। গণভবনকে জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে কমিটি গঠন করে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার বেলা 11টার দিকে গণভবন পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণভবন যে অবস্থায় আছে সর্বোচ্চ সেই অবস্থায় রেখে জাদুঘর নির্মাণের চেষ্টা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও নিহতদের ইতিহাস থাকবে এই জাদুঘরে। পাশাপাশি গত 16 বছরে যত নিয়ম বহির্ভূত হত্যা, গুম, খুন হয়েছে তারও দলিল থাকবে। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি। জুলাই আগস্টে ছাত্র জনতা বিপ্লবে আহতদের দেখতে সকালে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত 8 শিক্ষার্থী সহ অন্তত 11 জন আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন 4 শিক্ষার্থীর অবস্থা দেখেন প্রধান উপদেষ্টা। হাসপাতালের পরিচালক কাজী দিন মোহাম্মদ জানান, 4 জনেরই অবস্থা একটু উন্নতির দিকে। তাদের মাথায় গুলি লেগেছিল। ছাত্র জনতা বিপ্লবের আহতদের চিকিৎসা ব্যয় রাষ্ট্র দেবে বলে আগে নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাদ্রাসার ছাত্ররা কোনো ধরনের জঙ্গিবাদে জড়িত ছিলেন না, এটা আগের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন শেষে সুধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে, কেবল ষষ্ঠী থেকে নয়, এখন থেকে দেবে এবং এই কার্যক্রম শুরু হয়েছে। তো আমি আশাবাদী সনাতনী ভাইয়েরা অত্যন্ত রিলিজিয়াস ফারবার, ধর্মীয় উদ্দীপনায় তারা দুর্গাপূজা পালন করতে পারবে। অভিজ্ঞতা ভিত্তিক নতুন কারিকুলাম থাকছে না, পরীক্ষা ভিত্তিক কারিকুলামেই ফেরত যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। বই পরিমার্জন করে যথাসময় শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলছেন এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM রিয়াজুল হাসান। নতুন বছরে নতুন বই পাওয়া শিক্ষার্থীদের জন্য সবসময় আনন্দের। তবে গণ অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে সংস্কারের যে ঢেউ, তার ধাক্কা লেগেছে শিক্ষা খাতেও। আগে থেকেই প্রশ্নবিদ্ধ নতুন শিক্ষাক্রম। টালমাটাল এ পরিস্থিতিতে বছরের 8 মাস পেরিয়েছে। নতুন শিক্ষাক্রমের কন্টেন্ট পদ্ধতি নিয়ে ওঠা প্রশ্নে নতুন বই শিক্ষার্থীরা যথাসময়ে পাবে কিনা তা নিয়েও আছে সংশয়।
যদিও এনসিটিভির চেয়ারম্যান বলছেন প্রস্তুতি থাকলেও মানসম্মত বই দেওয়া এবং সময়মতো বই পাঠানো দুটি চ্যালেঞ্জ তাদের জন্য। যদি পরিবর্তনের জন্য সিদ্ধান্ত আসে যে তাহলে আমাদেরকে পুনরায় টেন্ডারটাকে আবার রিটেন্ডার করতে হবে, যাতে 1 তারিখে বই দেওয়া যায়। সেই অনুযায়ী আমাদের পরিমার্জনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। পরিবর্তন করে পুরনো বই যদি আমরা 12 কারিকুলাম অনুযায়ী প্রণীত বই যদি আমরা সামান্য কিছু পরিবর্তন করে যদি আমরা সেখানে যাই, তাহলে আমাদের যেটা যদি আশঙ্কা সেটা হচ্ছে যে সময় বেশি লাগতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকার কথা বলা হয়েছে। তবে মূল্যায়নে লিখিত পরীক্ষায় বসবে তারা বার্ষিকে। সেজন্য চলমান বইগুলোর প্রশ্নের নমুনা, কাঠামোর নির্দেশনা দেবে এনসিটিভি। পরীক্ষাভিত্তিক মূল্যায়নে আমরা যাচ্ছি বলে আমরা আমাদের পরিপত্রে সেভাবেই নির্দেশনা আমরা পেয়েছি। বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নমালা তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করছি। কী ধরনের প্রশ্ন হবে, কী ধরনের নমুনা বা প্রশ্নের কাঠামো কী হবে, নম্বর কত হবে, এগুলো আমরা সহ একটা নির্দেশনা নমুনা আমরা প্রকাশ করব। যেসব সমস্যা আছে তা পরিমার্জন শেষে হবে মুদ্রণ। তবে এর আওতায় থাকছে না নবম, দশম শ্রেণী। আগামী বছর দশম শ্রেণীতে ওঠা শিক্ষার্থীরা পুরনো শিক্ষাক্রমের পাঠ্য বই পড়বে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে। 9-এর শিক্ষার্থীরা 8 মাস পর্যন্ত তারা অতিক্রম করে ফেলেছে। সেই ক্ষেত্রে এই বইটা থেকেই একটা বার্ষিক পরীক্ষা হবে। এখন যারা 9-এ আছে তাদের জন্য 10 থেকে তারা এই সায়েন্স, আর্টস, কমার্সের পূর্বের নিয়মে যাবে। এসএসসি পরীক্ষাও আগের নিয়মেই হবে। ইশওয়ার জাহান, এটিএন নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে 12 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত আমরা তার কাছ থেকে জানব। পারভেজ, আহতদের ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত আমাদের জানাবেন। সিয়াম, প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামের যে আজকে দুপুরে যে এই বিস্ফোরণটি হয় সেটি সীতাকুণ্ডের যিনি শওকত আলী চৌধুরী রয়েছেন তার মালিকানাধীন SN কর্পোরেশন, সেটিতে এই ঘটনাটি ঘটে। এরপরে বিস্ফোরণের পর আমরা খবর পেয়েছি কুমিরা থেকে যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আহত যে শ্রমিকরা তাদেরকে সেখান থেকে তৎক্ষণাৎ এই চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে 12 জনকে নিয়ে আসা হয় এবং চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যে পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল, উনি আমাদেরকে যেমন জানিয়েছেন যে এখানকার যে 12 জনের মধ্যে অধিকাংশই শ্বাসনালী পুড়ে গেছে এবং যার কারণে এখান থেকে 8 জনকে, আশঙ্কাজনক 8 জনকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকায় যে শেখ হাসিনা বার্ন ইউনিট রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর 4 জনকে আপাতত এই চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসা দেওয়া বলে চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর সর্বোপরি আমরা এই একটু জানার চেষ্টা করেছিলাম, যেহেতু এটি গ্রিন শিপইয়ার্ড, অর্থাৎ গ্রিন শিপইয়ার্ড হলে এ ধরনের বিস্ফোরণ হওয়ার কথা না, তারপরেও কেন এটি হলো, BSB এর যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। কেন এটি হয়েছে, যেমন যেগুলো গ্রিন শিপইয়ার্ড থাকে তাদের যে জাহাজ কাটিং করা হয় সেই কাটিংয়ের সময় কিন্তু কোনোভাবে কিন্তু বিস্ফোরণটি হওয়ার কথা না, অর্থাৎ তারা আগে তেলগুলো রিমুভ করে ধাপে ধাপে কাটে। কিন্তু এটি আসলে কেন হলো তারা এটি পরে জানাবে বলে আমাদের জানানো হয়েছে। তবে সর্বোপরি যে 12 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিল তার মধ্যে 8 জনকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সিয়াম, আপাতত যে এখানে বার্নে যে চিকিৎসাধীন রয়েছে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে। পারভেজ, ধন্যবাদ আপনাকে। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণে 12 শ্রমিক দগ্ধ হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। আপনারা দেশের খবর দেখছেন। সময় হলো বিরতিতে যাবার, ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। চাঁদপুরে ঋণের কিস্তি আদায়ে বানভাসী মানুষকে হয়রানির অভিযোগ। বিভাগ থেকে জেলা পর্যায়ে নেই পর্যাপ্ত পার্ক ও বিনোদন কেন্দ্র। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। আগামী রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি, এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা ছোট মেরুন হাই স্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের ভবিষ্যৎকে এই নতুন রাজনীতি আমরা করতে যাচ্ছি। বিগত দিনে বিএনপি সবসময় আমাদের পাশে ছিল। আজকের প্রেক্ষাপটে যে আমাদের নতুন প্রজন্মের যে প্রত্যাশা সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে আমরা রাজনীতি করতে হবে।
শ্রমিক আন্দোলনের কারণে স্থবির হয়ে যাওয়া কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে। সকালে নির্ধারিত সময়ে কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ্চলে। পরিস্থিতি খারাপের দিকে গেলে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ। এদিকে বকেয়া বেতন দাবি, চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা দাবিতে গাজীপুরের শ্রীপুর, কালিয়াকৈর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাস সহ বেশ কিছু এলাকায় বিক্ষোভ কর্মসূচি দেখা দিলে বন্ধ ঘোষণা করা হয় কারখানাগুলো। উজানের ঢল ও টানা বৃষ্টিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নিমজ্জিত বন্যার পানিতে। 15 দিনের বেশি সময় ধরে মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আছে। এমন পরিস্থিতিতেও ঋণের কিস্তির জন্য অনেক এনজিওর মাঠকর্মী এসে হয়রানি করছে তাদের। যদিও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে পানিবন্দী মানুষের কাছ থেকে ঋণের কিস্তি আদায় নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত 25 আগস্ট রেজুলেশনের মাধ্যমে দেশের বন্যা কবলিত এলাকাগুলোতে সকল এনজিওর ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ রাখতে নির্দেশনা দেয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ চাইলে জমানো সঞ্চয় ফেরত ও নতুন করে ঋণের সুবিধা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। তবে নির্দেশনা অমান্য করে চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী ইউনিয়নের বানভাসী মানুষের কাছ থেকেও ঋণের কিস্তি আদায় করছে বিভিন্ন এনজিও। পানিবন্দী মানুষ জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। এনজিও সংস্থার মাঠ কর্মীরা সেখানে গিয়েও হয়রানি করছেন এসব অসহায় মানুষদের। আমরা কাছে আমগো দ্বারা অসম্ভব, আমরা গাড়ি চালাতে পারি না, আমগো গাড়ি ঘর পানি আমগো চলতে পারি না। প্রতি সপ্তাহ 1500 কিস্তিওয়ালা আসি বলতেছে যে আশ্রয় কেন্দ্রে আসছেন, কি হয়েছে যে তো পানি একটু কমছে, আপনারা কিস্তি দিতে হবে। অসহায় পানিবন্দী এসব মানুষ বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়েই আছেন দুশ্চিন্তায়। তাই দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় অন্তত 2 থেকে 3 মাস কিস্তি বন্ধ রাখার দাবি তাদের। এই অবস্থার মধ্যে যদি নাকি মানুষের কর্মব্যবস্থা হওয়ার পরে যদি কিস্তিটা চালু হয় তাহলে মানুষের জীবন জীবিকা বাঁচবে। কিস্তি কিভাবে চালামো? এখন আমার যদি কিছু টাকা দিন 2-3 মাস বন্ধ রাখেন কিস্তিটা, তাহলে আমি চালাতে পারবো। তখন হেরা বলতে হয়তো সামনে সপ্তাহে কিস্তি না দিলে এখন চাকরি থাকবে না, এখন ম্যানেজারে অনেক বুড়া খারাপ বলে। এখন আমরা বলছি যে আমাদের কাজকর্ম শুরু হন ছাড়া আমরা কিস্তি দিতে পারবো না। দুর্যোগকালীন সময়ে পানিবন্দী মানুষের কাছ থেকে যেন কিস্তি আদায় না করা হয় সে ব্যাপারে সংস্থাগুলোকে কঠোর নির্দেশনা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমআরএ নির্দেশনাতে বলা আছে যে গ্রেস পিরিয়ড সহ যেন আগের যে পূর্ববর্তী যে লোনগুলো সেগুলো যেন রিশিডিউল করা হয়। তা আমার মনে হয় যে 2 মাস সময় যৌক্তিক, তাদেরকে আমরা এই ধরনের নির্দেশনা দিব যেন 2 মাস নতুন করে কোনো ধরনের কিস্তি আদায় করা না হয় এবং নতুন করে ঋণ প্রদান করা হয় তাদের পুনর্বাসনের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের কথা বিবেচনা করে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস বাস সেতুর 13 নম্বর পিলারের কাছে পৌঁছে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 3 বাস যাত্রী মারা যান, আহত হন অন্তত 8 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ও আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। হতাহতরা সবাই সিরাজগঞ্জের বাসিন্দা।
দর্শনার্থী সংকটে ভুগছে পাবনার বিনোদন কেন্দ্রগুলো। লোকসানে উদ্যোক্তা ও এর সাথে সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা। পাবনার শেখ রাসেল শিশু পার্ক থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিজভি জয়। প্রাণকেন্দ্রের সরকারি একমাত্র বিনোদন কেন্দ্র শেখ রাসেল শিশু পার্কে কিন্তু এখন শ্মশানের নীরবতা এবং গত প্রায় 1 মাস ধরে কিন্তু এই ধরনের অবস্থায় বিরাজমান এবং এই অবস্থায় যেই পার্কের প্রত্যেকটি এলাকা জায়গাগুলোতে কিন্তু বড় বড় ঘাস এবং জঙ্গল হয়ে গিয়েছে এবং যে রাইডগুলো রয়েছে বাচ্চাদের সেগুলো কিন্তু একেবারেই ভাঙাচোরা এবং ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে। আমরা এখানে দু একজন আশেপাশের যারা দোকানি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে এই পাবনায় কিন্তু এমনিতেই বিনোদনের সংকট, তো সেক্ষেত্রে আসলে এবং রাজনৈতিক যে পরিস্থিতি চলছে সে কারণে প্রায় 1 মাসেরও বেশি সময় এখানে কিন্তু যারা পরিচ্ছন্নতা কর্মী বা দর্শনার্থী কেউই তেমন আসেননি। এখানে আমি কথা বলেছিলাম সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে, তারা জানিয়েছেন তারা কিন্তু বেশ একটা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এই বর্ষা মৌসুমে পাবনার যেই বিল অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে চলন বিল, রিক্সির বিল, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর দর্শনার্থীর উপস্থিতি হয় এবং নৌকা ভ্রমণের একটা সময় কিন্তু যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এবছর কিন্তু সেই ধরনের আয়োজনও খুব বেশি দেখা যাচ্ছে না। তো সব মিলে আসলে রাজনৈতিক অস্থিরতার একটি পরিস্থিতি কিন্তু একটি প্রভাব এই বিনোদন কেন্দ্রগুলোর উপরে বা বিনোদনের উপরে পড়েছে। তো সব মিলে আমি স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তারা দায়িত্বে ফিরেছেন এবং এই মুহূর্তে তারা চেষ্টা করছেন যে বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা দেওয়ার। এই ছিল আমার কাছ থেকে পাবনার পর্যটন শিল্পের সর্বশেষ অবস্থা। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।